আমি তো প্লটের চিঠি একদিনের মাথায় উইথড্র করেছি, আমি তো প্লট নেই নাই। আর আওয়ামী লীগের যদি আমাকে প্লট দেওয়ার থাকতো আর আওয়ামী লীগের সাথে যদি আমার আতাত থাকতো তাহলে তো চিঠি ফ্লাশ হইতো না। একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই। আলোচনা করলাম, আপনার যদি শেষ কোনো বক্তব্য থাকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমরা যারা গণ অভ্যুত্থানের আগের 15টা বছর, আমি, মঞ্জু ভাই, জুনায়েদ সাকি, বিএনপির অসংখ্য নেতাকর্মী, আমরা যারা লড়াইটা করেছিলাম, আমরা একটা বেটার বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম। আমরা একটা বৈষম্যহীন একটা সুস্থ বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম। একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই। এই জায়গাটা আমাদের খুব দুঃখের জায়গা। ধরুন, যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন, লিখতে পারেন, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন, সেই রকম একটা দল বাংলাদেশে রাজনীতি করছে। আমি জানি তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেস বলতে কিছু নাই, এই কারণে নির্বাচনটা যত পিছনে ফেলা যায়, যত ডিলে করা যায় সেইটার চেষ্টা। নাহলে আজকে আপনারা, আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি, প্রথম আলোর একটা ভিডিও, যেখানে আপনি দেখবেন যে কিভাবে আতাউল্লাহ, আমি নামও জানতাম না, আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে। সেই ভিডিওটা প্রথম আলোর ওখানে গেছে। তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। তো এইরকম একটা বস্তির হাতে বাংলাদেশ এত 1 বছর ধরে জিম্মি, 1 বছর ইজ আ লং টাইম, দুঃখজনক। একজন দর্শক ফোন করে বলেছিলেন যে বিএনপির যারা হাইকমান্ড আছে তারা এটা নিয়ে কোনো আপনার সাথে কথা বলেছে কিনা? না, বিএনপির হাইকমান্ডের সাথে আমার কথা বলার সময়ও হয়নি, সুযোগও হয়নি। এবং আমার লড়াইটা তো আমি করব, প্রত্যেকের যার যার লড়াই তাকে তাকে করে যেতে হবে। আই এম ফাইটিং মাই ওন ব্যাটল। এখানে দল আমার পাশে দাঁড়ালে আমি খুশি হব। আচ্ছা, আমি একটু অন্য বিষয় নিয়ে যেতে চাই। মুজিবুর রহমান, যে আপনার কাছে দিয়ে শুরু করি। আজকে আরেকটি বড় ঘটনা হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তার যে বাংলাদেশ সফর, তিনি আজকে অনেকগুলো খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। যেটি হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে 71-এর ইস্যুর মীমাংসা হয়ে গেছে, আর বাংলাদেশ উপদেষ্টা যিনি আছেন, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন যে না, তিনি বলছেন যে আমরা চাই যে 71-এর জন্য গণহত্যার জন্য তারা ক্ষমা চাক, তারা এটা দাবি আছে। এবং তারা বলছেন যে আসলে এই 45-54 বছরের সমস্যা একদিনে হবে না, ধীরে ধীরে হয়তো সমস্যা সমাধান হবে। আমার কাছে একটা ব্যাপার আছে, এর আগে যখন দেখতাম আমরা আওয়ামী লীগ কারণে বলছি, বাংলাদেশ মানে পুরোটাই যেন ভারতের কেন্দ্রিক আমরা করতাম। এখন আবার যখন পট পরিবর্তন হলো, এখন আমরা দেখছি যে মোটামুটি যা কিছু হচ্ছে অনেকটা পাকিস্তান যেন সামনে চলে আসছে সব কিছু মিলে। এই বিষয়টা আসলে কি হয় না, আমি ওই লাস্ট কথাটা যেটা রোমিন ফারহানা যেটা বললেন সেটাকে একটু টাচ করে পরের আপনার প্রসঙ্গটাতে যাব। প্রথম কথা হচ্ছে, দেখেন, একটা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, আমি সবসময় এটা বিএনপি নেতৃবৃন্দকে এটা বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই তরুণদেরকে আপনারাই তো সাহায্য করেছেন, আপনারা কিন্তু এদেরকে প্রশ্ন করেন নাই যে তোমরা কোত্থেকে আসছো, তোমাদের রুট কি, তোমরা হঠাৎ করে এসে এত বড় আন্দোলন কীভাবে করলা। আপনারা বরং তাদেরকে সহমর্মিতা দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, তাদেরকে ইভেন রাজপথে নেমে সর্বাত্মকভাবে সবাই, বিএনপি, জামাত, হেফাজত, আমরা সবাই মিলে করেছি। এখন আপনি যদি এখন তাকে প্রশ্নবিদ্ধ করেন, তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, আমি সবসময় বলি যে ওদের আচরণটা আপনার কাছে অস্বাভাবিক বলেই তো, ওদের আচরণ কিছুটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হতে পারে, কারণ একটা জেনারেশন গ্যাপ আছে। অস্বাভাবিক বলেই তো তারা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে পেরেছে। এবং একটা থিওরি আছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে, সেটা হচ্ছে কোনো ফ্যাসিবাদকে তার জমানার লোকেরা হারাইতে পারে না, এটা নিউ জেনারেশন মার্চ করতে হয়। নিউ জেনারেশন যখন মার্চ করে তখন কী হয়, তখন ফ্যাসিবাদের লড়াই হচ্ছে আমাদের সাথে, সে আমাদের ক্যারেক্টার জানে, আমাদেরকে জেলে ঢুকাই দিলে, আমাদেরকে এসে মিছিলে একটা গুলি করলে, কারণ আমরা তো আর থানা ভাঙতে যাব না। এই বিএনপিকে ধরেন বহুবার মারা হয়েছে, আমি বহুবার বলছি যে বিএনপি এটা প্রোটেক্ট করে না কেন, কারণ বিএনপি তো এই রাজনীতি করে নাই, বা জামাত তো এই রাজনীতি করে নাই, সবাই চিন্তা করেছে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, প্রতিবাদই তো করতে দেয় না আপনাকে। এবারে কি হয়েছে দেখেন, এবারে পাল্টা হামলা হয়েছে, পাল্টা চ্যালেঞ্জ হয়েছে। ছাত্রলীগ হামলা করতে এসেছে, ওরা ছাত্রলীগকে বের করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো এখন এই জায়গাটায় আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে, আদারওয়াইজ আমাদের এই গ্যাপটা যেটা হবে, যে আমাদের এখন এই যে ধরেন রোমিন এক ভাষায় কথা বলছে, ওরা এক ভাষায় কথা বলছে, আমরা যদি জেনারেলি দেখি এটাই তো হবে। হুমায়রা যেটা বলেছে এটা তো খুবই দুঃখজনক, এটা তো হুমায়রার কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশিত না। আমি আশা করব যে সে এটা উদ্র করবে, কারণ সে একজন লয়ার। কিন্তু আফটারঅল সে তো, আমরা তো চাই যে নারীরা এই আন্দোলনে বেশি করে আসুক। আপনি এই নারীদের এই আন্দোলনে অংশগ্রহণের খুবই হেজার্ড আছে।
এরা ব্যক্তিগতভাবে যে পরিমাণ হেনস্থার শিকার হয়েছে, আমি রুমিনের অনেক কথার সাথে আমি আমার 15 বছর কি হয়েছে আমার উপরে, রুমিনের অনেক কথার সাথে আমার দ্বিমত আছে। আমি রুমিনের সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি। আমরা অনেক সময় ফোন করাও বন্ধ করেছি, একজন আরেকজনের সাথে কথা বলাও বন্ধ ছিল আমাদের দীর্ঘদিনের। কিন্তু তাই বলে আমি এটা বোঝানোর চেষ্টা করি, আজকের রুমিন ফারহানার আমি অবশ্যই সমালোচনা করব। রুমিন যেভাবে কাউন্টার করে, আমি অনেক ক্ষেত্রে বলি যে রুমিন ফারহানা আপনি এটা করেন না। ওরা তো আপনার একদিন তো ওরা আপনার কাজে এসেছে, 2 দিন তো আপনার কাজে এসেছে, আপনি এত আক্রমণাত্মক হবেন না। আবার ওদেরকেও বলি যে যাদেরকে তোমরা সহযোগিতা নিয়েছো, ভালোবাসা দিয়েছো, যাদের জন্য কাজ করেছো, আজকে তোমরা যে দেশটা বদলাইছো, প্রথম বেনিফিটটা তো বিএনপি পেয়েছে। বেনিফিট কেন বলছি? উল্টাভাবে, যে আমি তো অধিকার হারিয়ে ফেলেছি এসে। প্রথম বেনিফিট হচ্ছে বেগম জিয়া মুক্তি পেয়েছে, তাই না? একদম আমরা তো জেলখানায় থেকে এসে শুনতেছি বেগম জিয়া কি হয়ে গেছেন, আমরা মুক্তি পাওয়ার আগে বেগম জিয়া মুক্তি পেয়ে গেছেন। সো আমি এই জায়গাটাই বলার চেষ্টা করি সবাইকে যে আমি হয়তো একটা ভুল করছি, কিন্তু আমার 10টা শুদ্ধ কাজ তো আছে। আমি হয়তো 5টা ভুল করছি, কিন্তু আমার 20টা শুদ্ধ কাজ তো আছে। রুমিন ফারহানা যখন ইলেকশনে গিয়েছিলেন, যখন উনি ওই যে তার ফ্ল্যাট নিয়ে প্লট নিয়ে ঘটনা হয়েছে, আমরা সবাই তো সমালোচনা করেছি। কিন্তু সমালোচনা করেছি বলে আবার যখন রুমিন ফাইট করেছে পার্লামেন্টে, সেটাকে তো আবার আমরা সবাই স্বীকৃতি দিয়েছি। সেটাকে তো আমরা আবার, তখন রুমিন পপুলার হয়েছে না, তখন তার ফেসবুকে ইয়াতে যারা সমর্থন দিয়েছিল তারা দিয়েছে না। ভালো খারাপ মিলিয়েই তো আমরা সব কিছু। আমার সব কথা আপনার পছন্দ হবে কেন? সব কথা আপনার মতো করে আমি বলবো কেন? ঠিক আছে, আমি কথাগুলো কেন বলছি, রুমিনকে আমি বহুদিন দেখেছি, সে জামাত শিবিরের লোকদের উপরে যে অত্যাচার হয়েছে, তাদের অধিকারের জন্য রুমিন কথা বলেছে। হাইকোর্টে মানে আমি তাকে অনেকদিন দেখেছি, সে ফাইট করেছে। আবার এখন দেখছি রুমিন পার্লামেন্টও করেছে, আবার এখন দেখছি রুমিন জামাত এবং শিবিরের ব্যাপারে খুবই ক্রিটিক্যাল। তো ঠিক আছে, রুমিনকে আমি প্রশ্নই করতে পারি যে যাকে আপনি তখন সাপোর্ট দিয়েছেন, তখন যার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, এখন আপনি এত ক্রিটিক্যাল কেন? আবার রুমিন এখন ক্রিটিক্যাল বলে যারা রুমিনের মানে নারী সত্তাকেও খুব অপমানজনকভাবে ক্রিটিক করছে, সেটা তো কোনো আদর্শিক জায়গা থেকে হতে পারে না ভাই। আপনি ফ্যাক্টের উপর করেন, রুমিন যে কথাটা বলছে ওর সাথে বিতর্ক করেন, তার যুক্তি করেন। ব্যক্তিত্বকে আঘাত করবেন কেন? ব্যক্তিকে আঘাত করবেন কেন? 50 বছর আগের একটা ফেক ছবি নিয়ে, 10 বছর আগের যে ফেক ছবি, তাকে আওয়ামী লীগ যেভাবে তার বিরুদ্ধে করেছে, সেটাকে আমি কেন আনবো? এই কথাটা আমি বুঝাতে চাই। আমাদের সমস্যা হয়েছে কি, এখন আমি রুমিনের পক্ষে 2টা কথা বললে আমাকেও এক ধরনের ফ্রেমিং করা হবে, আবার রুমিনের বিরুদ্ধে কথা বললে সেটাকেও ট্যাগিং করা হবে। আপনি যে প্রশ্নটা তুলেছেন, বিরুদ্ধে পরে আচ্ছা ঠিক আছে, সরি, 1 মিনিট, আমার একটা প্রশ্ন, জি এই বিষয়টা কথা বলবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনা ঘটলো, যদি আপনার এলাকা বা বামনতিনের বিএনপি নেতারাও বা এই সাথে জড়িত থাকে, তাহলে বিএনপির ভিতরে কি আপনার পজিশন একটু দুর্বল হয়ে যাচ্ছে? না না না, একদমই না। বিএনপির ভেতরের পজিশনের ব্যাপার না। উনি দেখতে পাচ্ছেন যে ওনার কোনো যুক্তি নাই, এখন উনি হ্যাডাম দেখাতে গেছেন ইলেকশন কমিশনের ভেতরে যে আমার এতগুলো গুন্ডা পান্ডা নিয়ে আমি আসতে পেরেছি, এক ধরনের ভয় দেখানো, মব তৈরি করা। এটা দলের সাথে এটার কোনো রিলেশনশিপ নাই। আমি শুধু একটা কথা যুক্ত করি, এনসিপি মানেই কিন্তু ছাত্র না, আর ছাত্র মানেই কিন্তু এনসিপি না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খালি হয়ে গেছে, তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি, তারা সব বেরিয়ে এসছে। সো ওই বাচ্চারা না বের হলে, আর আর্মি মানে প্রাক্তন আর্মি কর্মকর্তারা মিরপুর ডিওএইচএস এ মিছিল না বের করলে এটা কোথায় যেত আমি জানি না। 1, 2 হচ্ছে আওয়ামী লীগ আমাকে ঠিক প্লট নিয়ে আক্রমণ করতো, যে আমি প্লটের অ্যাপ্লিকেশন দিয়েছি। আমাকে বলে আওয়ামী লীগের কি জানি কি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, আন্তর্বিষয় সম্পাদক, এবং ফ্ল্যাটের সুবিধা বলে এক্স্যাক্টলি। আমি তো ফ্ল্যাটের আবেদন তো করি নাই, ফ্ল্যাটভোগী। দেখেন মিথ্যাচার কাকে বলে। আওয়ামী লীগ এই প্রোপাগান্ডাটা করতো, প্লট বলতো। আমি তো প্লটের চিঠি একদিনের মাথায় উইথড্র করেছি, আমি তো প্লট নেই নাই। আর আওয়ামী লীগের যদি আমাকে প্লট দেওয়ার থাকতো, আর আওয়ামী লীগের সাথে যদি আমার আতাত থাকতো, তাহলে তো চিঠি ফ্লাশ হইতো না। এই চিঠি তো আওয়ামী লীগই ফ্লাশ করছে, সো দ্যাট আমি আওয়ামী লীগের মানে আমার সাথে যখন যুক্তিতে পারছে না, তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো, তুমি তো প্লটের আবেদন করেছো। সেই আবেদনটা কিন্তু আমি একদিনের মাথায় উইথড্র করেছি। কিন্তু দেখুন, ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ।